উম, ধরুন আস্ত একটা ট্রেনের কথা। এমন একটা ট্রেন যার ইঞ্জিন আর বগিগুলোকে ইচ্ছে মতো এদিক সেদিক করা যায়। কিন্তু ট্রেনটা তো তখনই সামনে এগোবে যখন ওই বগিগুলোর মাঝখানে একদম সঠিক আকৃতির ম্যাগনেটিক কাপলিং বা আংটা জুড়ে দেওয়া হবে। হ্যাঁ, একদম ঠিক উপমা। মানে জোড়া লাগালোটাই আসল। তাই না? এই জোড়া লাগানোর কৌশলটা যদি একবার কেউ ধরে ফেলতে পারে, তাহলে তো পুরো ট্রেনের নিয়ন্ত্রণই তার হাতের মুঠোয়। আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে আমরা যখন জাপানি ভাষার একদম প্রাথমিক স্তরের সোর্সগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখন এই ট্রেনের উপমাটাই আমার বারবার মাথায় আসছিল। হুম, এটা বেশ ইন্টারেস্টিং একটা ভাবনা। আসলে নতুন কোনো ভাষা শেখার কথা উঠলেই তো আমাদের মাথায় একগাদা এলোমেলো নিয়ম আর হাজারটা ব্যতিক্রমের ভয় ঢুকে যায়। কিন্তু জাপানি ভাষার কাঠামো, অন্তত এই শুরুর দিকের ব্যাকরণ, কোনো বিশৃঙ্খল গোলকধাঁধা নয়। এটা বরং ওই নিখুঁতভাবে সাজানো ট্রেনের বগিগুলোর মতোই একদম যৌক্তিক। একদম ঠিক কথা। ভাষার কাঠামোকে ট্রেনের সাথে তুলনা করার এই আইডিয়াটা চমৎকার। আর জাপানি ভাষার ক্ষেত্রে এটা মানে আক্ষরিক অর্থেই খেটে যায়। আমরা আজকে যে তথ্যসূত্রগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করছি, সেগুলো মূলত ওই জেএলপিটি N5 এর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে তৈরি। আচ্ছা, N5 মানে তো একদম শুরুর লেভেলটা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। জেএলপিটি বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হল জাপানি ভাষার দক্ষতার একটা আন্তর্জাতিক মানদণ্ড। আর N5 হল সেই ভাষা শেখার জগতে প্রবেশের একদম প্রথম দরজা। তো এই প্রাথমিক স্তরের উপাদানগুলো ঘাঁটলে একটা খুব পরিষ্কার স্ট্রাকচার বা ছাঁচ চোখে পড়ে। একটা প্যাটার্ন পাওয়া যায়। ঠিক। অনেকেই মনে করেন ভাষা শেখা মানে শুধু অনেকগুলো শব্দ মুখস্থ করে ফেলা। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে ওই শব্দগুলোকে কিভাবে একে অন্যের সাথে জুড়ে দেওয়া হচ্ছে তার ওপর। এই স্তরের পাঠ্যক্রম মূলত শেখায় শুধু কি বলতে হবে তা নয়, বরং কেন এবং কিভাবে বলতে হবে। দারুণ! তাহলে চলুন আমাদের ওই ট্রেনের উপমাতেই সরাসরি ঢুকে পড়া যাক। উপাদানগুলো থেকে একটা খুব সাধারণ গাণিতিক সমীকরণ বেরিয়ে এসেছে। মানে সাবজেক্ট, তার সাথে একটা পার্টিকেল, এরপর অবজেক্ট, আর শেষে একটা এন্ডিং বা সমাপ্তি। হ্যাঁ, এটাই বেসিক স্ট্রাকচার। কিন্তু আমি যখন এটা নিয়ে আরেকটু গভীরে গেলাম, একটা অদ্ভুত ধাঁধায় আটকে গেলাম। জাপানি ভাষার ৩টি বর্ণমালার একটি তো হিরাগানা, তাই না? হ্যাঁ, যেটা মূলত ধ্বনিভিত্তিক বর্ণমালা। ঠিক। তো এই হিরাগানা বর্ণমালায় একটা অক্ষর আছে যাকে বলা হয় হা। হ্যাঁ, কিন্তু এই একই অক্ষর যখন বাক্যের কর্তা বা সাবজেক্টের ঠিক পাশে বসে ওই ট্রেনের কাপলিং বা আংটা হিসেবে কাজ করে, তখন জাদুকরীভাবে এর উচ্চারণ পাল্টে গিয়ে হয়ে যায় ওয়া। হ্যাঁ, এটা অনেকের কাছেই শুরুতে বেশ অদ্ভুত লাগে। এটা তো রীতিমতো বিভ্রান্তিকর। মানে একটা অক্ষরের উচ্চারণ তার জায়গা অনুযায়ী কেন বদলে যাবে? এর পেছনের ইতিহাস আর মেকানিজমটা কিন্তু বেশ মজার। প্রাচীন জাপানি ভাষায় এর উচ্চারণ আসলে হাই ছিল। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কথা বলার সময় এই নির্দিষ্ট পার্টিকেলটির উচ্চারণ নরম করতে করতে ওয়াতে রূপান্তর করে ফেলেছে। যদিও লেখার সময় তারা ওই পুরনো নিয়মে হা অক্ষরটাই রেখে দিয়েছে। ব্যাকরণের ভাষায় এই ওয়া হল একটি সাবজেক্ট মার্কার বা টপিক মার্কার। টপিক মার্কার মানে এটা দিয়ে কি বোঝায় আসলে? ধরুন, এর কাজ হল বাক্যের মূল বিষয়বস্তুর ওপর একটা অদৃশ্য স্পটলাইট ফেলে দেওয়া। যখন কেউ বলছে আমি ছাত্র, তখন আমির জাপানি প্রতিশব্দ ওয়াতাশির ঠিক পরে ওয়া বসিয়ে মূলত বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই যে বাক্যটা এখন তৈরি হচ্ছে তার মূল আলোচনার বিষয়বস্তু হলাম আমি নিজে। ও আচ্ছা, তার মানে ওয়া হলো ট্রেনের সেই প্রথম আংটা যা ইঞ্জিন বা মূল কর্তাকে বাকি ট্রেনের সাথে যুক্ত করছে। একদম তাই। এরপর তো আসছে অবজেক্ট বা তথ্য, যেমন মারিয়া বা ছাত্র। কিন্তু ট্রেনের তো একটা শেষ বগি থাকতে হবে, যা ট্রেনটাকে সুন্দরভাবে থামাবে। তথ্যসূত্রগুলো বলছে এই শেষ বগিটার নাম হলো দেশ। হ্যাঁ, দেশ। উদাহরণস্বরূপ ওয়াতাশি মম মারিয়া দেশ মানে আমি হই মারিয়া, অথবা মিরা সান ওয়া গাকুসেই দেশ, যার মানে মিস্টার মিলার একজন ছাত্র। ইংরেজিতে যেমন বাক্যের মধ্যে অ্যাম, ইজ বা আর বসে, জাপানিতে তেমন সরাসরি কোনো ক্রিয়াপদ না থাকলে বাক্যের একদম শেষে গিয়ে এই দেশ বসে। ঠিক ধরেছেন। কিন্তু আমার প্রশ্ন হল, বাক্যটাকে তো শুধু ওয়াতাশি ওয়া মারিয়া বলেও শেষ করে দেওয়া যেত। এই দেশের বাড়তি কাজটা কি?
এখানেই জাপানি ভাষার সামাজিক ও সাংস্কৃতিক দিকটি প্রথম উঁকি দেয়। দেশ শুধু ব্যাকরণের কোনো নিয়ম পূরণের জন্য বসে না, এটি মূলত একটি সামাজিক বাম্পার বা কুশন হিসেবে কাজ করে। সামাজিক কুশন মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? মানে জাপানি সংস্কৃতিতে আপনি কার সাথে কথা বলছেন তার ওপর ভিত্তি করে ভাষার ভদ্রতার মাত্রা ওঠানামা করে। আপনি যখন বাক্যের শেষে দেশ ব্যবহার করছেন তখন মূলত শ্রোতাকে সম্মান দেখানো হচ্ছে। এটি বাক্যটিকে একটি মার্জিত, সুশীল এবং ভদ্র রূপ দেয়। দারুণ তো। হ্যাঁ, এই একটিমাত্র সূত্র, মানে নাউন 1 প্লাস ওয়া প্লাস নাউন 2 প্লাস দেশ, এটি ব্যবহার করে যে কোনো শিক্ষার্থী তার বয়স, পেশা, জাতীয়তা থেকে শুরু করে নিজের চারপাশের জগতের অসংখ্য পরিচয় তুলে ধরতে পারে। এই গাণিতিক ব্যাপারটা আসলেই চমৎকার। আমি শুধু কাঠামোর মধ্যে নতুন নতুন শব্দ বসিয়ে দেব। ওয়াতাশি ওয়া ২১ সাইদেস মানে আমার বয়স ২১ বছর, বা ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ মানে আমি ইঞ্জিনিয়ার। একদম, খুব সহজেই বাক্য তৈরি হয়ে যায়। কিন্তু দাঁড়ান, বাস্তব জীবনে তো আর সবকিছু হ্যাঁ বোধক বা সোজা পথে চলে না। আমাকে তো অনেক সময় বলতে হতে পারে যে আমি ডাক্তার নই বা আমি ছাত্র নই। তখনই ট্রেনের কি হবে? তখন একটু পরিবর্তন আনতে হবে আর কি। ওই দেশ নামের ভদ্র বগিটাকে কি শুধু লাইনচ্যুত করে দিতে হবে, নাকি এর বদলে অন্য কোনো নেতিবাচক আংটা বসাবো? বগিটাকে লাইনচ্যুত করার দরকার নেই, শুধু পেছনের বগিটাকে বদলে অন্য একটি বগি জুড়ে দিতে হবে। জাপানি ভাষার এই গাণিতিক সৌন্দর্যের সবচেয়ে বড় প্রমাণ হল এর নেতিবাচক বা অতীতকালের রূপান্তরগুলো। আচ্ছা। বাক্যের মূল কাঠামো, মানে ওই ওয়াতাশিব অংশটুকু, একদম অক্ষত থাকে। হ্যাঁবোধক বাক্যের ভদ্রতাসূচক সমাপ্তি যদি দেশ হয়, তবে নাবোধক বাক্যের ক্ষেত্রে সেই একই জায়গায় এসে বসবে, যা আরিমাসেন। যা আরিমাসেন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আর ক্ষেত্রবিশেষে আরেকটু বেশি ফর্মাল পরিবেশে এর জায়গায় ব্যবহার করা হয় দেওয়া আরিমাসেন। তার মানে আমি যদি বলতে চাই আমি ডাক্তার নই, যেখানে ডাক্তারের জাপানি শব্দ হলো ঈশা, এস। তাহলে বাক্যটা দাঁড়াবে ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন। একদম নিখুঁত। কাঠামোটা আগের মতোই আছে, শুধু ট্রেনের একদম পেছনের বগিটা বদলে গেছে। এটা তো রীতিমতো টাইম মেশিনের মতো কাজ করছে। তাই নাকি? সেটা কিভাবে? কারণ তথ্যসূত্রগুলোতে দেখলাম অতীতকালের জন্য আলাদা কোনো জটিল নিয়ম নেই। কেউ যদি বলতে চায় আমি ডাক্তার ছিলাম, তবে ওই দেশের জায়গায় শুধু বসে যাবে দেশিতা। হ্যাঁ, ঠিক। আর যদি বলতে হয় আমি ডাক্তার ছিলাম না, তখন সেই না বোধক অতীত বোঝাতে বসবে যা আরিমাসেন দেস্তা। মানে যদি একটু মিলিয়ে দেখি, ওয়াতাশিওয়া ঈশা দেশ হচ্ছে বর্তমান, ওয়াতাশিওয়া ঈশা দেস্তা হল অতীত, ওয়াতাশিওয়া ঈশা যা আরিমাসেন নেতিবাচক বর্তমান, এবং ওয়াতাশিওয়া ঈশা যা আরিমাসেন দেস্তা হল নেতিবাচক অতীত। চমৎকার বলেছেন। ইংরেজির কথা ভাবলে সেখানে আই অ্যাম, আই ওয়াজ, আই অ্যাম নট প্রতিবার মূল ভার্ব বা বাক্যের গঠন এদিক সেদিক হচ্ছে, কিন্তু জাপানিতে বাক্যের প্রথম ৮০% একেবারেই অপরিবর্তিত থাকছে। এই অপরিবর্তিত থাকার বিষয়টি জাপানি ভাষাকে অনেক বেশি যৌক্তিক করে তুলেছে। যখন মূল সূত্রটা ধরে ফেলা যায়, তখন শুধু পরিস্থিতি অনুযায়ী বাক্যের লেজটুকু, মানে শেষের অংশটা পরিবর্তন করলেই পুরো অর্থের সময়কাল বা প্রকৃতি বদলে যাবে। এটি যে কোনো শিক্ষার্থীর জন্য বিশাল এক সুবিধা। তা তো বটেই, কিন্তু একটা জায়গায় এসে আমি একটু হোঁচট খেয়েছি। কোন জায়গায়? আমরা তো সাধারণ বাক্য আর নাবোধক বাক্য তৈরি করা বুঝলাম, কিন্তু মানুষের কথোপকথন তো আর শুধু তথ্য দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাকে তো প্রশ্ন করতে হবে। আমি যখন ঐতিহ্যগত জাপানি লেখার ধরনগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু আমাদের পরিচিত কোনো প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক নেই। হ্যাঁ, ট্রেডিশনাল জাপানিতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হতো না। সেটাই তো, তারা বাক্য শেষ করতে শুধু একটা ছোট্ট গোল চিহ্ন ব্যবহার করে, যাকে কুতেন বলা হয়। তাহলে কোনো চিহ্ন ছড়া তারা প্রশ্ন করে কিভাবে? এই রহস্যের জট খুলতে হলে আমাদের একটু প্রাচীন জাপানি ক্যালিগ্রাফি বা তুলি দিয়ে লেখার পদ্ধতির দিকে তাকাতে হবে। আচ্ছা। ঐতিহাসিকভাবে তাদের লিপিতে জ্যোতিচিহ্নের ব্যবহার খুব সীমিত ছিল। প্রশ্ন করার জন্য তারা কোনো দৃশ্যমান চিহ্নের বদলে একটি শব্দাংশ বা বলতে পারেন অডিও সিগন্যালের উপর নির্ভর করত, আর তা হল কা। কা। হ্যাঁ, বাক্যের একদম শেষে ওই ডেসের ঠিক পরেই যদি একটি কা জুড়ে দেয়া হয়, তবে একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য মুহূর্তের মধ্যে একটি প্রশ্নে পরিণত হয়ে যায়।
ও আচ্ছা, তাহলে এই কা হলো অনেকটা ওই ট্রেনের পেছনের বগিতে দাঁড়িয়ে থাকা গার্ডের নাড়ানো একটা লাল পতাকার মতো, যা দেখলেই বা শুনলেই বোঝা যাবে যে এটা একটা প্রশ্ন। দারুণ উপমা। ঠিক তাই। মানে আনাতাওয়া ইশাদেস মানে হলো আপনি ডাক্তার। এখন আমি যদি এর শেষে শুধু পতাকাটা জুড়ে দিই আনাতাওয়া ইশাদেস কা, তাহলে এটা হয়ে গেল আপনি কি ডাক্তার? ঠিক ধরেছেন। লেখার সময় শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসবে না, শুধু সেই গোল কুতেন বসবে। কিন্তু পড়ার সময় বা শোনার সময় ওই কা শব্দাংশটিই বুঝিয়ে দেবে যেটি একটি প্রশ্ন। দারুণ একটা সিস্টেম তো। হ্যাঁ, এমনকি WH বা বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রেও নিয়মটা একই। যেমন ধরুন, আনাতানো ওকুনিওয়া দোচিরা দেশকা, মানে আপনার দেশ কোথায়। এখানেও বাক্যের শেষে সেই কা ব্যবহার করা হচ্ছে। তবে এই কা পার্টিকেলটির কিন্তু আরও একটি জাদুকরী ব্যবহার আছে। জাদুঘরি ব্যবহার, সেটা আবার কি রকম? এতক্ষণ তো আমরা দেখলাম কা বাক্যের একদম শেষে বসে প্রশ্ন তৈরি করছে। কিন্তু এই কা শব্দাংশটি যদি বাক্যের শেষে না বসে দুটি বিশেষ্য পদ বা নাউনের ঠিক মাঝখানে বসে, তখন এটি আর প্রশ্নবোধক থাকে না। তাহলে কি হয়ে যায়? তখন এটি অথবা বা ইংরেজিতে অর হিসেবে কাজ করে। তাই নাকি? তার মানে কা নিজের জায়গা বদল করলেই তার অর্থ পুরোপুরি বদলে যাচ্ছে। একদম। যেমন পেন্সিলের জাপানি হলো এনপিৎসু, আর কলম হলো বোরুপেন। আমি যদি বলতে চাই পেন্সিল অথবা কলম, তাহলে কি আমাকে বলতে হবে এনপিৎসু কা বোরুপেন? হ্যাঁ, ঠিক সেভাবেই কাজ করে জিনিসটা। যদি বলতে চান ডাক্তার অথবা শিক্ষক, তাহলে বলতে হবে ঈশা কা সেনসেই। সত্যি পার্টিকেলগুলোর এই বহুমুখী ব্যবহার রীতিমতো চমকে দেওয়ার মতো। তো আমরা এই পর্যন্ত ট্রেনের অনেকগুলো বগি জোড়া দেওয়া শিখলাম, কিভাবে বগি বদলাতে হয় তাও জানলাম। এবার একটু সম্পর্ক স্থাপনের দিকে মনোযোগ দেওয়া যাক। আচ্ছা, চলুন। ধরুন আমি বলতে চাই আমার বই বা আমিও ছাত্র। এই যে বাংলায় আমরা র বা এর ব্যবহার করি অধিকার বোঝাতে, কিংবা ও ব্যবহার করি সমকক্ষতা বোঝাতে, এগুলো জাপানি ভাষায় কিভাবে কাজ করে? সম্পর্ক স্থাপনের জন্য জাপানি ভাষায় অত্যন্ত শক্তিশালী দুটি পার্টিকেল রয়েছে। প্রথমটি হল নো, যা মালিকানা, অধিকার বা দুটি বিশেষ্যের মধ্যে সংযোগ বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা, এটি ঠিক ইংরেজিতে অ্যাপস্ট্রফি এস বা অফ এবং বাংলায় ওই র বা এর বিভক্তির মতো কাজ করে। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে আমি মানে যদি ওয়াতাশি হয় আর বই মানে যদি হন হয়, তবে আমার বই হবে ওয়াতাশি নো হন। আবার মীরার গাড়ি হবে মীরা সান্নু কুরুমা। হ্যাঁ, একদম ঠিক। তবে এই নোয়ের ব্যবহার কিন্তু শুধু ব্যক্তি আর বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি দুটি প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক বা কারোর প্রাতিষ্ঠানিক পরিচয় দিতেও দারুণ কাজ করে। প্রাতিষ্ঠানিক পরিচয়, সেটা কিভাবে? যেমন ধরুন, কেউ যদি আইএমসি কোম্পানির একজন কর্মচারী হয়, তবে সে বলবে আইএমসি নো শাইন। এখানে শাইন মানে কর্মচারী। আইএমসির কর্মচারী, তাই দুটোর মাঝখানে নো বসেছে। এটি মূলত একটি বড় ক্যাটাগরির সাথে তার ভেতরের ছোট অংশকে যুক্ত করে। ও, পরিষ্কার। তার মানে নো হলো অধিকার বা সংযোগের আংটা। কিন্তু ওই যে আমি বলতে চাইলাম আমিও ছাত্র, এই ও বা ইংরেজিতে অলসো বোঝানোর জন্য কোন পার্টিকেলটা আসবে? সেটির জন্য রয়েছে মো পার্টিকেল। তবে এখানে একটি দারুণ ব্যাকরণিক সংঘাত বা দ্বন্দ্ব তৈরি হয়, যেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। সংঘাত কেন? কারণ যদি কোনো বাক্যে এই মো পার্টিকেলটি বসতে চায়, তবে সে আগের সেই সাবজেক্ট মার্কার ওয়াকে আর সহ্য করতে পারে না। মো এসে ওয়ায়ের জায়গাটি পুরোপুরি দখল করে নেয়। তাই নাকি? তার মানে আমি যদি বলি আমি ছাত্র, তখন আমি বলছি ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। এখন যদি মিস্টার মিলার বলতে চান যে মিলারও একজন ছাত্র, তখন তিনি কিভাবে বলবেন? আমি যদি আমার সাধারণ যুক্তি খাটাই, তাহলে কি বাক্যটা এমন হবে মিরাসান ওয়া মো গাকুসেই দেশ? এখানেই আসলে অনেকে ভুল করেন। সাধারণ যুক্তি অনুযায়ী মনে হতে পারে যে ওয়া তো সাবজেক্ট মার্কার, তাকে তো রাখতেই হবে। কিন্তু এই মো হল একটা একচেটিয়া স্বভাবের পার্টিকেল। বেশ কর্তৃত্বপরায়ণ বলতে পারেন। হ্যাঁ, অনেকটা সেরকমই। সে বাক্যে ঢুকলেই ওয়া পুরোপুরি বাদ পড়ে যায়। তাই সঠিক বাক্যটি হবে মিরাসান মো গাকসেইদেস। ওয়া এবং মো কখনোই পাশাপাশি বসবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। যেমন ধরুন, বলা হলো মিস্টার মিলার কোম্পানির কর্মচারী, মিস্টার গুপ্তাও কোম্পানির কর্মচারী। জাপানিতে এটা হবে মিরাসান ওয়া কাইশাইনদেস, গুপ্তাসান মো কাইশাইনদেস। এটা তো ভাষার দারুণ এক মিতব্যয়িতা।
অযথা শব্দের পর শব্দ না বাড়িয়ে শুধু একটি পার্টিকেল বা ট্রেনের আংটা বদলে দিয়েই পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেওয়া যাচ্ছে। কিন্তু যদি দুজনের অবস্থা ভিন্ন হয়, মানে কেমন ভিন্ন? ধরুন আমি ছাত্র, কিন্তু তানাকা সাহেব ছাত্র নন, তখন তো আর ও বা অলসো বলার সুযোগ নেই। তখন কি মো বসবে? সেই পুরনো বিশ্বস্ত ওয়া পার্টিকেলই ফিরে যেতে হবে। বাক্যটা হবে বাতাসি বা গাকসেই দেশ, তানাকা-সান ওয়া গাকসেই যা আরিমাসেন। আচ্ছা, মানে যেখানে ও নেই সেখানে মো নেই। আমরা এতক্ষণ এই ব্যাকরণের গাণিতিক কাঠামোর গভীরে ডুবেছিলাম, কিন্তু উপাদানগুলো ঘাটতে গিয়ে সবচেয়ে বড় যে চমকটা আমার জন্য অপেক্ষা করছিল তা হলো এই ভাষার ভেতরে লুকিয়ে থাকা জাপানি সমাজের প্রতিচ্ছবি। হ্যাঁ, জাপানি ভাষার এই দিকটা আসলেও দারুণ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখনই অন্য কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে তখন নামের শেষে বারবার সান যুক্ত করা হচ্ছে, যেমন মীরা সান, সাতো সান, তানাকা সান। কিন্তু মজার ব্যাপার হলো, যখন কেউ নিজের পরিচয় দিচ্ছে তখন সে কখনোই বলছে না ওয়াতাশি বা মারিয়া সান দেশ, সে শুধু বলছে ওয়াতাশি বা মারিয়া দেশ। নিজের নামের শেষে সান কেন ব্যবহার করা হচ্ছে না? ভাষার সাথে একটি জাতির মনস্তত্ত্ব কিভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, এটি তার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। জাপানি সমাজের একদম গভীরে প্রথিত রয়েছে নম্রতা এবং অন্যের প্রতি অগাধ শ্রদ্ধা প্রদর্শনের সংস্কৃতি। আচ্ছা। এই পুরো ব্যাপারটাকে তারা উচি বা ভেতরের গ্রুপ এবং সোতো বা বাইরের গ্রুপের ধারণা দিয়ে ব্যাখ্যা করে। এই সান হল জনাব সাহেব বা মিস বা মিস্টার বোঝাতে ব্যবহৃত একটি সম্মানসূচক শব্দ। এটি সবসময় অন্যের নামের শেষে বসে, অন্য ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য। নিজের নামের শেষে এটি ব্যবহার করা জাপানি সংস্কৃতিতে চরম ঔদ্ধত্য এবং অহংকারের লক্ষণ হিসেবে ধরা হয়। তার মানে আমি যদি ভুলে নিজের নামের শেষে সান লাগিয়ে ফেলি, তাহলে বিষয়টা এমন দাঁড়াদেই যেন আমি নিজেকে নিজেই মাননীয় বা হুজুর বলে ডাকছি, একদম তাই। যেটা শুধু হাস্যকরই নয় বরং সামাজিকভাবে বেশ অশোভন। একেবারেই অশোভন। সম্মান সবসময় অন্যের প্রাপ্য, নিজের নয়, এই মানসিকতা তাদের ব্যাকরণের পরতে পরতে বোনা আছে। আরেকটি চমৎকার উদাহরণ দেওয়া যায়, যখন তারা অন্যের কথা বলে তখন শুধু নাম নয়, পুরো সম্বোধনটাই খুব সম্মানজনক হয়ে যায়। কি রকম? যেমন আনোকাতা ওয়ামিরা সান্দেশ, মানে ওই ব্যক্তিটি হলেন জনাব মিলার। এখানে আনোকাতা শব্দটি নিজেই অত্যন্ত ভদ্র একটি শব্দ, যার অর্থ ওই শ্রদ্ধেয় ব্যক্তি। এর সাথে সান যুক্ত হয়ে পুরো বাক্যটির সম্মানের একটা চূড়ান্ত রূপ ধারণ করে। আচ্ছা, এই সম্মান দেখানোর পাশাপাশি তো আরেকটা শব্দের উল্লেখ বেশ চোখে পড়ে সোর্সগুলোতে, সেটা হলো চান। যেমন মিকি চান বা সাকুরা চান, এটার কাজ কি? এটাও কি ওই একই রকম সম্মান দেখানোর জন্য ব্যবহৃত হয়? চান মূলত কাজ করে ঠিক উল্টো দিক থেকে। এটি সম্মানের চেয়ে বেশি প্রকাশ করে স্নেহ, আদর এবং চরম ঘনিষ্ঠতা। এটি সাধারণত ছোট বাচ্চাদের নামের শেষে অথবা খুব ঘনিষ্ঠ বন্ধুদের ক্ষেত্রে কিংবা আদর করে পোষা প্রাণীদের ডাকার জন্য ব্যবহার করা হয়। ও আচ্ছা। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক অপরিচিত মানুষকে চান বলে ডাকাটা আবার ভীষণ অভদ্রতা হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে জাপানি ভাষা আসলে শুধু মনের ভাব প্রকাশের কোনো যান্ত্রিক উপায় নয়, এটি আসলে একটা সামাজিক রাডার বা সেন্সরের মতো কাজ করে। একদম ঠিক বলেছেন, সামাজিক রাডার। তাই না? কার সাথে কথা বলা হচ্ছে, সে কি আমার চেয়ে বয়সে বা মর্যাদায় বড় নাকি ছোট, সে কি আমার কতটা কাছের মানুষ নাকি দূরের, এই সব কিছু মুহূর্তের মধ্যে হিসাব করে মগজে প্রসেস করতে হয় এবং সেই অনুযায়ী সঠিক শব্দ বা পার্টিকেল নির্বাচন করতে হয়। নিখুঁত পর্যবেক্ষণ। এই প্রাথমিক স্তরের পাঠটুকু আসলে শুধু ব্যাকরণ শেখায় না, এটি যে কোনো শিক্ষার্থীকে জাপানি সমাজে প্রবেশের প্রথম শিষ্টাচারটুকু শেখায়। কিভাবে বিনীতভাবে নিজের পরিচয় দিতে হয়, কিভাবে অন্যকে সম্মান দিয়ে সম্বোধন করতে হয়, কিভাবে নম্রভাবে প্রশ্ন করতে হয় বা অমত প্রকাশ করতে হয়। এই পুরো দর্শনটাই এই ওয়া দেস্কা আর সানের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে আছে। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি সত্যি চোখ খুলে দেওয়ার মতো। তাহলে এতক্ষণের এই দীর্ঘ যাত্রার শেষে আমরা যদি আমাদের সেই ট্রেনের উপমাটা দিয়ে পুরো বিষয়টির একটা দ্রুত সারসংক্ষেপ টানি, আজকে আমরা মূলত কি আংটা আর বগি জোড়া দেওয়া শিখলাম? আজকে আমরা দেখলাম জাপানি ভাষার সবচেয়ে মৌলিক গাণিতিক ছাঁচটি বাক্যের মূল বিষয়ের সাথে ওয়া বসে ট্রেনের ইঞ্জিনকে যুক্ত করে। হ্যাঁ বোধক বাক্যের শেষে সামাজিক ভদ্রতার প্রতীক হিসেবে দেশ বসে। না বোধক বাক্যে দেশ পাল্টে গিয়ে নতুন বগি যা আরিমাসেন হয়। প্রশ্ন করার জন্য বাক্যের শেষে কোনো চিহ্ন নয়, বরং কানানের
একটি অডিও পতাকা জুড়ে দিতে হয়। আর সেই সাথে সম্পর্ক স্থাপনের বিষয়গুলোও ছিল। হ্যাঁ, অধিকার বোঝাতে নো এবং অন্যের সাথে সমকক্ষতা বোঝাতে মো ব্যবহৃত হয়। আর পরিশেষে অন্যকে সম্মান দেওয়ার জন্য নামের শেষে সান যুক্ত করে সামাজিক দূরত্ব এবং শিষ্টাচার বজায় রাখতে হয়। এই নিয়মগুলো বা শর্টকাটগুলো ভাষা শেখার ক্ষেত্রে এক বিশাল হাতিয়ার।